আধার নামতেই দুজনে হাওলাদার বাড়ির পিছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেয়া। তাই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে। তাই সে জানত এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে। এজন্য সে রামদা নিয়ে এসেছে, যা এখন লিখনের হাতে। লিখন অসাবধানবশত কাঁটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ক্ষত থেকে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো সে। মৃদুল লিখনের হাতের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতেছে না। লিখন শান্ত গলায় জানতে চাইল, কি করা যায় বলতো? মৃদুল ব্যস্ত হয়ে পরামর্শ দিল, আসো চলে যাই, বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। লিখন তাকে আশ্বস্ত করে বলল, ব্যস্ত হয়েও না মৃদুল। লিখন এক জায়গায় বসল। তারা অন্দর মহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখল। তারপর টর্চের আলোয় একটা বিশেষ গাছ দেখিয়ে বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। মৃদুল সাথে সাথে রাজি হয়ে বলল, আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কোচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। মৃদুল তবুও ইতস্তত করে বলল, আমরা চইলা যাইলেই পারতাম। লিখন দৃঢ় কণ্ঠে জবাব দিল, পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? মৃদুল অবাক হয়ে বলল, পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই, অবাক করে আমারে। লিখন ম্লান হেসে বারণ করল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। মৃদুল জোরালো গলায় বলল, সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়াল। হাঁটতে হাঁটতে সে বুঝালো, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজ ভালো চোখে দেখে না। মৃদুল রাগিত স্বরে বলে উঠল, সমাজরে আমি জুতা মারি। অন্দর মহলের পিছনে এসে দাঁড়িয়ে লিখন বলল, তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। গা হিম করা ঠান্ডা বইছে। লিখনের পরনে শীত বস্ত্র নেই, শীতে জমে যাচ্ছে সে। শীতে কাঁপতে কাঁপতে মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। লিখন আসল কথায় ফিরে এসে বলল, এসব কথা বাদ দাও এখন। শুনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণে অন্দরমহলের 2 তলায় তাকিয়ে প্রশ্ন করল, পিছনে কি করার আছে? লিখন বুদ্ধি দিয়ে বলল, পদ্মজার ঘরের জানালার পাশে রেইনট্রি গাছটা দেখেছ? কাছে উঠেই উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। মৃদুল সন্দেহ নিয়ে জানতে চাইল, উঠতে পারো গাছে? লিখন বুক ফুলিয়ে উত্তর দিল, আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্যে? মৃদুল নিশ্চিত হতে চাইল, তাইলে গাছে উঠমুমরা? লিখন অন্য একটা প্রস্তাব দিয়ে বলল, একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে জবাব দিল, দিবে না, আবার অপমান হতে ইচ্ছা করতেছে না। তখন লিখন সিদ্ধান্ত নিল, তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইস আমি যামু। লিখন হাসল। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। মৃদুলকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথা ব্যথা করছে। সে 2 হাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙ্গিয়ে লুকিয়ে এক পাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে। এ কথা ঠিক, পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়। আশা থাকে মনে, আছে, বেঁচে আছে পদ্ম ফুল। চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলে কথাও বলা যাবে। কিন্তু যদি নাই বা থাকে, তবে এমন সময় মৃদুল ফিরে এসে উত্তেজিত হয়ে জানালো, শালার ব্যাটা দুলাবাই নাই,
কেউই নাই দরজার সামনে। লিখন স্বস্তি পেয়ে বলল, তাহলে চলো সামনে দিয়ে যাই, আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন ম্লান হাসল। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করল নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই হানি কেন আইছো? মৃদুল ঘরে ঢুকেই সরাসরি জানতে চাইল, ফুপাম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে সে আদরে গলায় বললেন, কই আছিলি বাপ? তোর ফুপায় বক্সে বইলা চইলা যাগি কেন? আমি তোর ফুপু আম্মা আসি না, তুই এইখানেই থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বিরক্ত হয়ে বলল, ধুর, বাদ দাও এসব কথা, তোমার জামাই একটা ইবলিস, ইবলিসের ধারে কাছে মানুষের থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে নরম সুরে বললেন, এমন কইয়েন না বাপ। মৃদুল তাড়া দিয়ে বলল, আদর পরে কইরো, এখন কত পদ্মজা ভাবি কই? আমিনা ছোট করে উত্তর দিলেন, ঘরেই আছে। মৃদুল আবারও জিজ্ঞেস করল, ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর সংক্ষেপে বললেন, হ, ভালা। মৃদুল লিখনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ফুপাম্মা, আমরা উপরে যাইতাছি। আমিনা লিখনের দিকে আঙ্গুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই সেরাও যাইব? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন সংকোচ নিয়ে বলল, আমি এখানে বসি, তুমি যাও। মৃদুল জোর দিয়ে বলল, না ভাই, তুমি আয়ো। লিখন তাকে থামিয়ে দিয়ে বলল, আরে মৃদুল, যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখল। আমিনা ভাবছেন, পদ্মজা তো ঘরে আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময়ে যদি পদ্মজের নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এ খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানেন না পদ্মজা সত্যি যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে অজুহাত দিয়ে বললেন, পদ্মজাই তো ঘরে নাই। লিখন উদ্বেগের সাথে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো এবং সন্দেহ নিয়ে জানতে চাইল, ভাবি একলা গেছে? আমিনা একটা মিথ্যা বললেন, না, একলা যাই নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতে ছিল? আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ডাকাতে গেছে। আচ্ছা ফুপাম্মা, অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন, আমারে ঢুকতে দিত না? আমিনা তৃতীয়বারের মতো মিথ্যা বললেন, আমির তো ডাকাতি গেছিল, কাল রাতে আইছে, আমির নাই, এই জন্যে পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে জোরপূর্বক হেসে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে, আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ তিনটি শব্দ বলার সময় তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, ধুর, দেখা হইল না। লিখন বিদায় জানিয়ে বলল, আসি চাচি। মৃদুল লিখন বেরিয়ে আসে। মৃদুল চিন্তিত মুখে বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। লিখন গভীরভাবে উত্তর দিল, পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথার জবাবে শুধু বলল, লিখন প্রস্তাব দিল, তবুও আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসব না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল সাইকেলের দিকে যেতে যেতে বলল, ভাই, সাইকেল নিয়ে আসি, এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সাই দিল। মৃদুল সামনে, লিখন পিছনে বসল। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধুমকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করল তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেইটের দিকে। খ্যাতিমান, সুদর্শন, ধনী লিখন শাহ, যে সব সময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহের অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভিতর বিষাক্ত সূচ নিয়ে হাসে, যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে?
কিছুই তো নজরে আসছে না। পদ্মজা জংলি লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শেয়াল ডাকছে। পদ্মজা বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউড়ে উঠল। সে ঢক গিলল। তারপর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। আয়াতুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগুতে এগুতে একসময় আবিষ্কার করল তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে। চকেকে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচের লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলোর শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরাল। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটা গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করল। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একপাশে ছিদ্র রয়েছে। মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকেতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটি বের করল। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লা বলে চাবি ছিদ্র প্রবেশ করালো এবং কাজও করে। পদ্মজা বিস্ময়ে বাক হরা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করল। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করল এটি একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পায়ে এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচমক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডায় দিকে মনে হচ্ছে সব স্বপ্ন, কোনো রূপকথার গল্পের রাক্ষস পুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু একই রকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহ বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতে আলমগীরের দেয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন? এসব ভাবার সময় এখন নয়, বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্পষ্ট বিরক্তিসূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলোও তার চেনা, তাদের বাড়িতেও আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরও 2টো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধ রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজার এক মুহূর্ত দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলেও গেল। পদ্মজার মুখ হাঁ হয়ে যায়। তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট, যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা 2 হাতে ছুরি আর রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আছে।
সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটি ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতর তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগল। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় ৫-৬টি মেয়ে হাত জোড় করে কাঁপছে, কেঁদছে, তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচে অবধি। তার হাতে বেল্ট, সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টন টন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি আর রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিতি মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সমস্ত শক্তি নিমিষেই কে যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জল জল করে উঠল। কপালের শিরা ভেসে উঠে হিংস্র চাহনি আরও ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূর চলে এসেছে। পদ্মজা বিস্ময় ভরা ছলছল দুটি চোখ সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছে। বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে। বিদ্যুৎ নেই, ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে। ফরিনার চোখ বোঝা। লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিয়রে দাঁড়াল। সে ক্ষীণ স্বরে ডাকল, খালাম্মা, ঘুমাইছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের দৃষ্টি ঘোলা। কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশিই যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বললেন, লতিফা বুঝল না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে জিজ্ঞেস করল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্ন স্বরে জানতে চাইলেন, পদ্মজা কই? লতিফা জানাল, আপনার ঘরে না আইলো দেখলাম। ফরিনা বললেন, ঘুম থেকে উঠা তো দেখি নাই। কিছুক্ষণ থেমে তিনি আবার জানতে চাইলেন, এখন কই? লতিফা অনুমান করে বলল, মনে কয় ঘরে আছে, ডাইকা দিমু? ফরিনা না সূচক মাথা নেড়ে বললেন, না, থাকুক। লতিফা জিজ্ঞেস করল, খাইবেন কিছু? ফরিনা বললেন, না, আরেকটা কেথা দে। লতিফা আলমারি থেকে লেপ বের করল, তারপর ফরিনার গায়ের ওপর দিল। লতিফা বলল, অনেক ঠান্ডা পড়ছে খালাম্মা, কাঁথা দিয়া হইব না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালেন না। তিনি জানালার বাইরে চোখ রাখেন। রাতের আকাশ দেখা যাচ্ছে, আর শীতল হাওয়া সাঁ সাঁ করে ঘরের ভেতর ঢুকছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন। যখন বাবুর জন্ম হল, আমিনা কপাল কুঁচকে বলেছিলেন, তোমার ছেলা এত সত্যি কালা হইছে, আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনার বিন্দুমাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া। এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধাঁপাচাপা দিয়ে দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন, আমার বাবু। মায়াময় এক রত্তিবাবুর নামকরণ হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেণি করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। মায়ের হাতে 3 বেলা না খেলে পেটই ভরত না। কত শত আবদার ছিল তার। আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখত। যতবার আম্মা ডাকত, ততবার বোধহয় নিঃশ্বাসও নিত না। ছোট থেকেই আমির স্বাস্থ্যবান, তেজি, বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স 14, তখন সে ফরিনাতে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন, উচ্চস্বরে হেসেছেন। জীবনে স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির। পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল। চোখ দুটি ভিজে উঠে জলে। এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। কম তো বয়স হল না, 50-এর ঘরে পড়েছেন।
ফরিনার চোখের দেওয়াল টপকে উপচে পড়ছে নোনা জল। সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল। খালাম্মা, ও খালাম্মা, কান্দেন কেন? ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকালেন। তিনি ভেজা কণ্ঠে বললেন, তুই যা লুতু। লতিফা ঠাঁই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সে অনুনয় করে বলল, পথ ধরে কিছু কইয়েন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। ছেড়িটা ভালা আছে, ভালাই থাকুক, মা বাপ নাই। ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুই সব জানতি লুতু? লতিফা মাথা নত করে স্বীকার করল, হ। ফরিনা হিংস্র সিংহীর মতো গর্জে উঠলেন। তিনি তীব্র আক্ষেপে বললেন, আমারে আগে কইলি নাকে লুতু? আমার বাবু কেমনে আমার হাত থাইকা ছুইটা গেল? বাপের রক্ত কেমনে পাইল? ফরিনা কাশতে থাকলেন। উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়ে। সে ফরিনার মাথায় হাত বুলে দিতে দিতে বলল, খালাম্মা, আপনি চিল্লাইয়েন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে আক্ষেপ করে বললেন, আমার ক্ষতি হওয়ানের আর কি আছে রে লুতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিরতিহীনভাবে কাশছেন, যেন শ্বাস নিতে পাচ্ছেন না। সে দৌড়ে দোতলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হাঁ করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলায় এসে আটকে গেছে। তিনি শূন্য, একেবারে ফাঁকাকুল। মজিদ হাওলাদার নামক নরপিশাচ তার নিষ্পাপ বাবুকে খুন করে, নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় যেন আমির কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে ভালোবাসা, চলছে শুধু অভিনয়। যার কাছেই সেই অভিনয় ধরা পড়বে, তার জায়গা বন্দি ঘরে, নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে। পদ্মজার বুক জ্বলছে, বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী, আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয়ে আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তে ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাবসুলভ কারণে জলজল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে, হাত থেকে বেল্ট পড়ে যায়। আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি? পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। পদ্মজাকে ছুতেই পদ্মজা ছ্যাত করে উঠল। ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকল। সে দুই হাতে ধাক্কা দেয় আমিরকে, কিন্তু এক চুলো দূরে সরাতে পারেনি। আমির পদ্মজা দুই হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে, অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, কিছু দেখনি তুমি? তারপর উচ্চস্বরে কাউকে ডাকল, আরবিদ, আরবিদ, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও। আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গদের মতো, লাল চুল, তার হাতে কাপড়। সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায়। পদ্মজার কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে, কত নিকৃষ্ট আপনি। আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে, তার সারা শরীরে যেন পোকারা কিলবিল করছে। মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা, আমাদের বাঁচান, এই লোকটা আমাদের মাইরা ফেলব। আরভিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসাল। মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে। পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাঁপন ধরে। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক, হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আরভিদের থেকে পাওয়া কাপড়ের একটু অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানে সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছে না, যেন জায়গায় জমে আছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে ওঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কোকড়িয়ে উঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল।
নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আমেভিদ আরেকটা লাথি বসায়। মেয়েটা চিৎকার অবধি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরভিদকে আঘাত করল। আরভিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজা পর আঘাত করতে চায়, আমি চেঁচিয়ে উঠল, আরভিদ থামো। আরভিদ থামলেও পদ্মজা থামল না। সে আবার আঘাত করতে উদ্যত হয়, ধরে ফেলল আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফোঁস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমির প্রচণ্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনোদিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি, যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো। সে ছুরি পদ্মজার হাতে। আমির জোর জবস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করা সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই, সে কিড়মিড় করছে, কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে, যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত হাবদার পূরণ করে। পদ্মজার ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসল। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজার চোখ তুলে তাকায়। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল, আপনি আমাকে বাঁধতে পারলেন? আমির কিছু বলল না। পদ্মজা আবারও বলল, আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে ঘৃণা নিয়ে বলল, এত খারাপ আপনি? এত বেশি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়েই আছে। পদ্মজা অবিশ্বাস নিয়ে বলল, এত নিষ্ঠুর আপনি? সব দুঃস্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে কঠিন স্বরে জানতে চাইল, রেদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসল। ধারালো সেই হাসি। ঠোঁটে হাসি রেখেই বিদ্রুপের সুরে বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও কি বলেছিলেন? আমির ধমক দিয়ে বলল, যা বলছি উত্তর দাও। পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, মেরে দিয়েছি। আমি চমকে উঠে বলল, কি? পদ্মজা নির্বিকারভাবে উত্তর দিল, মরেনি, হাসপাতালে আছে। আবারও পিন পতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে। যে মুখে মায়া ছাড়া কিছু দেখত না সে, আজ সে মুখটাই চিনছে না। বুকের ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কের সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা ম্লান হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মারার জন্য আর কিছু কি আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা প্রশ্ন করল, পশুরা কাউকে ভালোবাসে? আমির ধীরে উত্তর দিল, বাসে বোধ হয়। পদ্মজা হাসল। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল। তারপর আবার সোজা হয়ে বসল। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। আমির দৃঢ়ভাবে বলল, অসম্ভব। পদ্মজা প্রত্যয়ের সাথে বলল, আমি ঠিক ছাড়িয়ে নেব। আমির হুমকি দিয়ে বলল, আর কিছু করো না। পদ্মজা তাচ্ছিল্য করে বলল, কি করবেন? খুনি তো। আমির বিরক্ত হয়ে বলল, একটু ভয় ঢর ঢুকাও মনে। পদ্মজা আবেগ জড়িত কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চমকে তাকালো। পদ্মজা কথাটা বলে কাঁপতে থাকল। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বলাচ্ছে? এই কথাটা সে মন থেকে বলেনি। সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোই তো ছিলাম আমরা। পদ্মজা তীব্র ঘৃণা নিয়ে বলল, মুখোশধারীর সাথে আবার ভালো থাকা? আমি তুলনা করে বলল, একদম মায়ের মতো হয়েছ। পদ্মজা বিদ্রুপ করে বলল, নিখুঁত অভিনেতা। আমির অজুহাত দিয়ে বলল, বাধ্য হয়ে। পদ্মজা প্রশ্ন ছুড়ে দিল,
কে করেছে বাধ্য আপনাকে? আমির উত্তর দিল, তোমার আদর্শ, তোমার পবিত্রতা। পদ্মজা অভিযোগ করে বলল, আপনি কলুষিত করেছেন। আমির বলল, বিয়ে করেছি। পদ্মজা কান্না ভেজে কণ্ঠে বলল, কেন করেছেন? ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে ভালোবেসে আজকের নারকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না। আমির প্রলোভন দেখিয়ে বলল, সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে জোর নেই। সে পদ্মজাকে চেনে। পদ্মজাকে এসে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সেই আলো দিয়েই আমির চিনতে পেরেছে পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে। আজও পদ্মজা জানতে পারত না কিছু, যদি সে ঝড়ের কবলে না পড়ত। গুটি ওলটপালট হয়ে গেছে। এরই বোধহয় বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছলছল করে চোখে আমিরকে দেখছে। সে চোখের সামনে সবকিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে, শরীর থেকে রুহ বের হয়ে যাওয়ার সময়ও বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এ কেমন নিয়তি তার! যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতের চুড়িগুলোর দিকে তাকালো। চুড়ি দুটো তার মায়ের। মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসা স্থান ছিল তার মা। মা মারা গেল। তারপর সেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে।